বস্তিতে বড় হয়েছি, বস্তিতে জন্ম। তো সেই জায়গা থেকে উচ্চ শিক্ষার স্বপ্নই কিন্তু অনেকে দেখতে পারে না। আমার বাবা একজন চা দোকানদার, তো আমার মা চা দোকানদার, আগে ছিল হচ্ছে গার্মেন্টস কর্মী। প্রার্থিতা ঘোষণা করেছি তখন থেকেই হচ্ছে অনলাইনে একটা আমাকে হেয় প্রতিপন্ন করার জায়গা করতে চেয়েছিল। একটা স্কুল যেটা হচ্ছে আমার জীবন পরিবর্তন করে দেয়, আমাকে এমনভাবে ট্রিট করা হয়েছে যে আমিও একজন মানুষ। আমার গ্রাম নরসিংদী, কিন্তু নরসিংদীতে হচ্ছে কোনো সম্পত্তি নাই, পৈতৃক সম্পত্তি। ওর পাঠশালায় যাওয়ার পরে আমি এমন একটা পরিবেশ পাই যেখানে হচ্ছে আমাকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। এবার গণ অভ্যুত্থানের পরে একটা নিরপেক্ষ ভোটের যেই আশায় আমরা এই নির্বাচনে পদপ্রার্থিতা নিয়েছি, এবং সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এত ক্যান্ডিডেট, আপনারা শুনেছেন যে 19 জনে একজন ক্যান্ডিডেট, তো আমার মনে হয় যে ক্যাম্পাসের আবহাওয়ায় মনে হচ্ছে যে যেই শিক্ষার্থীরা এক বছরেও তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, সেই শিক্ষার্থীরা ক্যাম্পাস নিয়ে তাদের নিজ থেকে ক্যাম্পাসকে সংস্কার করার দায়িত্ব হাতে তুলে নিতে চায়। সেই জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু অনেক বেশি, এবং ভালোই প্রতিযোগিতা চলছে একজন আরেকজনের। এবং এবার দেখবেন যে ইশতেহারের একটা প্রতিযোগিতা, কে কত ভালো ইশতেহার দিতে পারছে এবং কত বিশ্বাসযোগ্য ইশতেহার দিতে পারছে, তার মধ্যেই কিন্তু একটা সুন্দর একটা লড়াই চলছে। এবং সেই জায়গাটায় আমি মনে করি যে আমারও যেই ইশতেহার আছে সেটা খুবই যুক্তিযুক্ত এবং হচ্ছে সময়োপযোগী, এবং হচ্ছে এটা কোনো আকাশ কুসুম ইশতেহার না যে সম্ভব না দাবি আদায় করে আনা যদি আমি পদে নির্বাচিত হই। আমি মনে করি যে যেগুলো আমি জানিয়েছি ইশতেহার অঙ্গীকার, সেগুলো আমি পূরণ করতে পারবো বলে আমি ইশতেহার হিসেবে দিয়েছি। এবং আপনি কেমন প্রতিযোগিতা দেখছেন? মানে আপনি তো সবার কাছে যাচ্ছেন, ভোটারদের বা শিক্ষার্থীদের, আপনার ভাই বোনদের কেমন প্রত্যাশা, কেমন আকাঙ্ক্ষা এবং নির্বাচন নিয়ে ওদের উৎসাহ কি আসলে কাজ করছে? আপনারা দেখবেন যে আমার যখন আমি প্রার্থিতা ঘোষণা করেছি তখন থেকেই হচ্ছে অনলাইনে একটা আমাকে হেয় প্রতিপন্ন করার জায়গা করতে চেয়েছিল, কিন্তু দেখা গেল যে যারা ডিফেন্ড করতে, আমার কিন্তু ডিফেন্ড করার মানুষও তৈরি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি অফলাইনে যখন প্রচারণা যাই একটা পজিটিভ সাড়াই পাই, কারণ হচ্ছে আমার সবসময় ভয় থাকতো যে আমি যেহেতু নারী ক্যান্ডিডেট, একমাত্র নারী ক্যান্ডিডেট সমাজসেবা সম্পাদক পদে, তো সেই জায়গা থেকে আমি কি ছেলেদের হলপাড়ার ভোট কি পাবো? সেই জায়গায় সেদিনকার হচ্ছে হলপাড়ায় ভোট চাইতে যাই এবং খুবই পজিটিভ একটা সাড়া পাই, এবং আমার মধ্যে যেই ফোবিয়াটা ছিল যে ছেলেরা ভোট দিবে না, ওই জায়গাটা থেকে সরে আসছি, এবং আমি খুবই পজিটিভ অ্যাবাউট মাই সামনের যেই জায়গাটা। আমি মনে হচ্ছে যে আমি জিতবো, এবং সেই আশাটা এখন পর্যন্ত আছে এবং সেটা জোরদার হচ্ছে দিন দিন। বিভিন্ন ফ্যাসিবাদী আন্দোলনে আপনি একদম সম্মুখ সারিতে ছিলেন, ভার্সিটি এবং পুরো বাংলাদেশের পরিচিত মুখ আপনি। অনেক পর্ষদ আছে, অনেক প্যানেল আছে, সেই প্যানেল থেকে আপনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিনা এবং আপনি কেন স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন? আমি হচ্ছে বড় দলগুলোর সাথে যাওয়ার তো কোনো মানে নাই, তো আমরা নিজেরা একটা প্যানেল গড়ার চেষ্টা করেছি, সেটা একটা মানে মানে সম্পূর্ণ প্যানেল না, তো সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যত লড়াই করার চেষ্টা করছি, এবং আমি দেখতেছি যে এখন যেই হাইপ, ইন্ডিভিজুয়ালিটির হাইপ, সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেছি, আর নিজের ইশতেহারটা সবচেয়ে বেশি জোর দিচ্ছি, এবং প্রচারণা করছি হচ্ছে খুবই পজিটিভ ওয়েতে, অন্যকে বাধা না দিয়ে নিজের প্রচারণাটা চালানোটাই হচ্ছে সবচেয়ে বড় অঙ্গীকার, এবং সেটা আমি করে যাচ্ছি। আপনার পরিবার কতটা খুশি, বাবা মা সবাই কতটা খুশি? আচ্ছা, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, এবং আমার বাবা মারা গেছেন, এবং হচ্ছে আমার মা যিনি আছেন তিনি এইগুলো বুঝে না, ঠিক আছে, ডাকসুকি তারপর আমরা কি পড়তেছি সেগুলো বুঝে না, তো সেই জায়গা থেকে আমি বলছি মা একটা ভালো কাজ করতেছি, দোয়া করো, বাস। উনি বলছে যে হ্যাঁ দোয়া করব, এইটাই, তেমন কিছু বুঝে না। আর ভাই বোনরা খুশি, আশেপাশের মানুষও খুশি, এবং আমার বন্ধু বান্ধব সবাই হেল্প করতেছে, তারপর ইউনিভার্সিটির জুনিয়ররা সবাই হেল্প করছেন। আপনি কি স্লাট শেমিং কিংবা সাইবার বুলিং এর শিকার হয়েছেন? হ্যাঁ, অনেকেই অভিযোগ দিচ্ছিল এই নির্বাচনকে ঘিরে একটা বট গ্রুপ আছে, বিভিন্ন বট গ্রুপ তাদেরকে আক্রমণ করে। হ্যাঁ, এখন কিন্তু 2025 সালে অনলাইন যেই
প্রচারণা, এটা কিন্তু একটা ফ্যাক্টর। দেখবেন যে অনলাইনে বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে কিন্তু মব তৈরি হয়। তারপর হচ্ছে একটা মানুষকে কিন্তু নেগেটিভভাবে উপস্থাপন করা যায় অনলাইনের মাধ্যমে। সেই জায়গায় আমি যখন হচ্ছে প্রচারণা শুরু করার দিক থেকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়া শুরু করি, এবং মানে একটা গ্রুপ, বিশেষ গ্রুপ, ধরেন একই পার্সন বিভিন্ন গ্রুপে যায় আমার পোস্টে যায় হাহা দিচ্ছে, নেগেটিভ কমেন্ট করছে এবং স্লাট শেমিংও করছে, মানে আমাকে মানে ডাউন দেখানোর চেষ্টা একটা। তো আমি মনে করি যে এই যে অনলাইনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা, এটা তো একটা এক রকমের হচ্ছে আমার প্রচারণায় বাধা সৃষ্টি করার জায়গা তৈরি করছে। দেখবেন যে আমার হচ্ছে কমেন্টে বিদেশ থেকে একজন কমেন্ট করতেছে যে আমি হ্যান, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একজন কমেন্ট করতেছে, হলপাড়ার একজন সদস্য, হল সংসদের সদস্য স্বতন্ত্র পদে দাঁড়িয়েছে এবং তিনি আমার ইয়েতে খারাপ কথা বলতেছে। তো নির্বাচন কমিশন এই জিনিসটা যে ভাবে নাই যে অনলাইনে প্রচারের বিষয়টা যে বাধা দিলে একজন প্রতিদ্বন্দ্বী আরেকজন প্রতিদ্বন্দ্বীকে অনলাইনে যদি বাধা দেয়, সেই ক্ষেত্রে তারা কি স্টেপ নেবে, এখন পর্যন্ত তারা ক্লিয়ার কোনো অ্যান্সার দিতে পারে নাই। অভিযোগ জানানোর পরে আশ্বাস দিয়েছেন, কিন্তু বলছে যে এটা সময় সাপেক্ষ। আমি কি আমার জাস্টিস কি ডাকসুর পরে পাবো? ডাকসুর পরে সে যদি জিতেও যায়, সে মানে সেই ম্যান্ডেটটা কি নিয়ে আসতে পারবে যে অন্যজনকে বাধা না দিয়ে সে জয়ী হয়েছে? তো এইগুলো হচ্ছে নির্বাচন কমিশনের ল্যাকিংস আছে। এবং নারী প্রতিদ্বন্দ্বীদের যারা হচ্ছে সেন্ট্রালে দাঁড়িয়েছে, দেখবেন যে নারী শিক্ষার্থীদের হল কম, একে হচ্ছে হল কম, তাদের বিচরণ ক্ষেত্র কিন্তু কমে গেছে। সেই জায়গায় পুরুষদের হল কিন্তু প্রায় দ্বিগুণ, সেই জায়গায় পুরুষদের কিন্তু চান্স বেড়ে যায় এই জায়গা থেকে। তো এই ক্ষেত্রে নারী প্রতিদ্বন্দ্বীদের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। আবার হচ্ছে অনলাইনে হলে ব্যাশিং খাইতে হয়, বট আইডি, তারপর রিয়াল আইডি, তো একটা গোষ্ঠী সবসময় থাকে। তো এই সব মানে মানে কি বলে অ্যাবস্ট্যাকল পার করেই কিন্তু আমি এখন পর্যন্ত কাজ করছি। আমি মনে করি যে আমি যেই সমাজের প্রতি যেই দায়বদ্ধতা ফিল করি, সেই দায়বদ্ধতা থেকেই আমি সমাজসেবা সম্পাদকে দাঁড়িয়েছি এবং এই পদে হচ্ছে দাঁড়ানোটা একটা গাঁট নিয়েই দাঁড়াইছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি পজিটিভ, আমার উইনের একটা জায়গা তৈরি আছে এবং সেই জায়গাটার জন্য আমি ফাইট করব শেষ পর্যন্ত। আপনার শৈশব, কৈশোর, লেখাপড়া যদি একটু বলেন। আচ্ছা, এটা আমি কোনো সময় বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে কোনো সময় আমি আমার বন্ধু বান্ধব বা মানে খুব ক্লোজ না হলে কাউকেই কিন্তু বলতাম না যে আমার পাস্টে আমি এত স্ট্রাগল করে আসছি। আমি এমন একটা জায়গায় থাকতাম, বস্তিতে বড় হয়েছি, বস্তিতে জন্ম, তো সেই জায়গা থেকে উচ্চশিক্ষার স্বপ্নই কিন্তু অনেকে দেখতে পারে না। সেই জায়গায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি এবং আমি নিজের জীবনটাকে এবং নিজের ক্যাম্পাস লাইফটাকে যে বৃহৎ একটা মানে স্বার্থে দিতে পারি নিজের জীবনটাকে, সেই জায়গাটায় আমি মানে ফিল করার জায়গাটা যে আছে, সেই অঙ্গীকার নিয়েই কিন্তু আমি ডাকসুতে এবারও লড়ছি আর কি। মানে ইশতেহার আচ্ছা, রয়েছে আপনার। আমি মনে করি সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত হইলেই যে সবাই যে দাবি আদায় করে নিতে পারবে এমনও না। যে প্রসেসটা বুঝে, যে হচ্ছে ডিলিং প্রসেসটা বুঝে এবং যার হচ্ছে সাংগঠনিক ক্ষমতা আছে, যে হচ্ছে সংগঠন করে অভ্যস্ত, আমার মনে হয় যে এই পদটাতে সেই ভালো করবে। এবং আমি মনে করি আমি এই পর্যন্ত ক্যাম্পাসে যেই দাবি আদায়ের পিছনে ছিলাম, বেশিরভাগ দাবি আদায় করতে পেরেছি এবং সেই জায়গাটা থেকেই আমি মনে করি যে আমি আই নো দ্যাট হাউ টু ডিল উইথ দ্য অথরিটিস অ্যান্ড হচ্ছে কিভাবে হচ্ছে যত দ্রুত সম্ভব দাবি আদায় করা যায়, সেই গুণগুলো আমার আছে। আপনি কি ঢাকায় জন্ম, ঢাকায় বেড়ে ওঠা, সবকিছু ঢাকাতেই? আমার গ্রাম নরসিংদী, কিন্তু নরসিংদীতে হচ্ছে কোনো সম্পত্তি নাই, পৈতৃক সম্পত্তি। সেই জায়গাতে হচ্ছে আমি ঢাকার একটা বস্তিতে জন্ম হয়েছি এবং বস্তিতেই আমার মানে 18 বছর আমি ওদিকেই বড় হয়েছি। আমি কোনো সময় এমনও আছে যে আমার বাবার চা দোকান করেছি, আমার বাবা একজন চা দোকানদার, তো আমার মা চা দোকানদার, আগে ছিল হচ্ছে গার্মেন্টস কর্মী। সেই জায়গাতে আমি সবসময় সমাজে, এরপরে হচ্ছে একটা স্কুল যেটা হচ্ছে আমার জীবন পরিবর্তন করে দেয়, সেই স্কুলটার নাম হচ্ছে আমাদের পাঠশালা।
এই যে স্কুল আর আমার মা পরিবারের যেই অবদান, এই দুইটা মিলেই আমাকে একটা মানে মানে একটা স্বপ্ন দেখাইছে উচ্চশিক্ষার। এবং আমাদের পাঠশালা যতটুকু আমার মনে পড়ে, এটা আমার একটা বন্ধু থাকে, তার নাম হচ্ছে সেতু, জেরিন সেতু। আচ্ছা আচ্ছা আমার বন্ধু, আচ্ছা, আমার সাবেক সহকর্মী। আমার স্যারের স্ত্রী। জি। সো ওই পাঠশালা যদি একটু স্মৃতি বলেন যে সেখানে কিভাবে আপনি বদলে আচ্ছা আমি বলি, আমার বাবার চা দোকান ছিল এবং চা দোকানে আমার দুইজন টিচার আসে, মিশু স্যার এবং ইরান স্যার। আয়শা হচ্ছে তারা, আমার বাবা আবার শিক্ষিত মানুষের খুব ভালো অ্যাডমায়ারার, তো সেই জায়গা থেকে আমার বাবার ওনাদের ভাল লাগছে। তো তারপর পাঠশালায় যাওয়ার পরে আমি এমন একটা পরিবেশ পাই যেখানে হচ্ছে আমাকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, আমাকে এমনভাবে ট্রিট করা হয়েছে যে আমিও একজন মানুষ, আমিও পড়াশোনা করতে পারি, আমিও হচ্ছে উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে পারি, আমিও এটা করতে পারি, আমিও দেশ নিয়ে স্বপ্ন দেখতে পারি। সেই জায়গাটা তৈরির যে কারখানা এই স্কুল, সেই জায়গায় আমি বড় হওয়ার কারণে আমি মনে করি যে পাঠশালা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে এবং পাঠশালাই আমাকে একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তৈরি করেছে। এবং আমি মনে করি যে আমার অধিকারের জন্য আমি কি করলে আমি আমার অধিকার নিতে পারবো, সেই কাজটুকুও ছোটকাল থেকেই পাঠশালাই শিখাই দিচ্ছে আর কি। সীমা আক্তার, শেষ প্রশ্ন, যেখানে আপনি তার আশপাশে মানুষ তো আপনাকে টেলিভিশনে দেখে, বিভিন্ন অনলাইনে দেখে, হ্যাঁ হ্যাঁ, তারা খুব প্রাউড ফিল করে। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবচেয়ে বেশি আমি অ্যাডমাইরেশন বা রেসপেক্ট পেয়েছি জুলাই গণ অভ্যুত্থান থেকে। এবং এই জায়গায় আমি যে একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলাম, এই যে মানে মানে ফ্যাসিবাদের যেই ভারটা, যেই ভারটা সবচেয়ে বেশি কিন্তু আমাদের মতো নিম্নবিত্ত শ্রেণীর মানুষের উপরেই বেশি পড়তো। এবং সেই ভারটা যখন নেমে গেছে তখন তৎক্ষণাৎ সময়ে কিন্তু তারা মানে যখন এলাকায় গেছি না প্রায় এক সপ্তাহ পরে, তখন লাইক মানে দে ট্রিটেড মি অ্যাজ এ হিরো। অ্যান্ড আমার মনে হয়েছে যে হে আল্লাহ, মানে মানে কত বড় উপকার করছি মানুষের, যে আমি এই আন্দোলনে ছিলাম এবং আমার অধিকারের জন্য লড়াই করছি, এবং সাথে সাথে এই মানুষগুলোর জন্যও আমার ফাইট করতে হবে। এবং জানেন তো গণ অভ্যুত্থানের পরে যে সব পেয়ে গেছি এমন না, এখন পর্যন্তও ফাইট করে যাচ্ছি আমাদের অধিকারের জন্য।